আমরাই সবচেয়ে অযোগ্য হিন্দুরা। আর উনি ইসকন বারবার বলা হচ্ছে বিশ্ব মিডিয়া অনেক ইসকন দেখাইছে, ঠিক আছে, কিন্তু মূলত উনি ইসকন থেকে বহিষ্কৃত। ইসকন একটা ইস্যুজ, ইসকনটাকে ইস্যু করে বাংলাদেশটাকে বিভিন্ন মানে ভৌগোলিক কারণে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায়, আমাদের গুরুত্বপূর্ণ একটা অবস্থান, সেই ভৌগোলিক কারণে আমাদের দেশের প্রতি অনেকের ব্যবসা বাণিজ্য বিভিন্ন কারণে ক্ষমতার আধিপত্য দেখানোর জন্য টার্গেট থাকতে পারে। সেটাকে ইস্যু করে আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য ওনাকে কোনো পক্ষ মাঠে নামাইছে। চিন্ময়কে বারবার ইসকন বলে মিডিয়া তাকে ইসকন বলতেছে কোনো হীন উদ্দেশ্যে। এটা খুব দুঃখের একটা বিষয়। চিন্ময় ইসকন থেকে বহিষ্কৃত। ইসকনের ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস তার কাছে শিশু এবং নারী নিরাপদ না বিদায় তাকে বহিষ্কার করছে। না, এই ঘটনাটা হঠাৎ করে না, এটা সম্ভবত 5ই আগস্টের পর থেকে কোনো না, আমি প্ল্যানিং চলতেছে। আজকে যে আইনজীবীকে হত্যা করা হলো সেই বিষয়টা আপনার কাছে শুনতে যাচ্ছি আর কি। 5ই আগস্টের পরে তো আপনাদের বিভিন্ন সমাবেশ, বিক্ষোভ, দাবি নিয়ে আপনারা আছেন। আলিফ ভাইয়ের জন্য মানে রুহের মাগফিরাত কামনা করি। এর মতো ঘটনার জন্য আমরা খুবই দুঃখিত। কিন্তু মানে এই ঘটনা, এই সাহস ঘটনা কিন্তু একদিনে হয় নাই। যেমন চট্টগ্রাম হাজারীগলিতে পুলিশ এবং আর্মিদের পরে এসিড নিক্ষেপ, এই তখন যদি পুলিশ খুব কড়া পদক্ষেপ নিত যে কারা এসিড নিক্ষেপের উস্কানিদাতা, অর্থদাতা, ইন্ধনদাতা খুঁজে খুঁজে একটা একটা করে বের করতো, তাহলে কিন্তু এই দিন দেখতে হতো না। গতকাল চিন্ময়কে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করার পরে যখন ফেসবুকে ঘোষণা যায় কেউ ডিবি অফিসে আসো, কেউ শাহবাগে আসো, কেউ চট্টগ্রাম আসো, এদেরকে ওই সময় খুঁজে খুঁজে অ্যারেস্ট করা উচিত ছিল। তাহলে এই ধরনের করুণ পরিণতি হতো না। এবং যারা বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইয়া হিন্দুদের ধ্বংস করিয়া আবার মসনদে বসতে চায়, ঠিক তাদের এই প্রি প্ল্যানিং এর একটা পার্ট শুধু এটা, এবং এটা খুব পরিকল্পিত একটা বিষয়। মানে কাদেরকে আপনি ইঙ্গিত করছেন? কারা কারা এই ঘটনা ঘটিয়ে তারপরে মসনদে বসতে চায়? মানে শব্দ যারা বিদায় নিয়েছে তাদের ইন্ধন আছে, নিষিদ্ধ ঘোষিত শব্দ যে দল তাদের ইন্ধন আছে। কারণ বিগত দিনে আমি 2010 সাল থেকে হিন্দুদের আন্দোলনের সাথে জড়িত, কিন্তু বিগত দিনে যারা পোস্ট করলে বলতো এটা পোস্ট করিস না, ওটা করিস না, তারা এখন তিলকে তাল বানায় ফেসবুকে পোস্ট করে সব হিন্দু গেল গেল গেল। বিশেষ করে আপনি দেখেন মানে 2001 সালে নির্বাচন পরবর্তী বিএনপির অত্যাচার হয়েছিল, এটা আমেরিকার টার্ম কাট করে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, মুন্নিস এটাকে ইস্যু করে ইটিভির মাধ্যমে ভিডিও করে সারা বিশ্বকে দেখাইয়া তৎকালীন বিএনপি সরকারকে একটা হেনস্থা করছে যে দেশে হিন্দু নিরাপদ না। কিন্তু 2009 সাল থেকে 2024 সালে 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তার একটা বিচার কি করছে করছে সিরাজগঞ্জের যে মেয়েটার নাম কি, পূর্ণিমা রানী শীল, তাকে দেখাই উনি ক্ষমতায় আছে, তাকে একটা কোনো একটা মানে নির্ভয়া দেশে চাকরির ব্যবস্থা করছে উনি, তাকে কোনো উপকার করছে উনি? এদেশের হিন্দুদের টোটাল আওয়ামী লীগ সরকার বিক্রি করছে 1900 সে জন্ম থেকে এই পর্যন্ত হিন্দুদের ঘাড়ে ভর করে উনি আসছে। এখন 5ই আগস্টের পরে উনি হিন্দুদের ঘাড়ে ভর করে ওনার দল আবারও বাংলাদেশে আবার নৈরাজ্য সৃষ্টি করতে চায়। 9 তারিখ যখন এই প্রথম ছাত্ররা প্রেস ক্লাব থেকে শাহবাগে যায়, তখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের ফেসবুকে একটা পোস্ট ছিল না। 10 তারিখ থেকে পোস্ট শুরু হয়েছে। উনি 1991 সালের নির্বাচনে উনি যে 80টি আসন পাইছিল, তার ভিতর কিন্তু টোটাল হিন্দু অধ্যুষিত সবগুলো আসন। এবং শেখ হাসিনা সাদেক হোসেন খোকার কাছে ঢাকায় হারছিল এবং রংপুরে হারছিল। কোটালীপাড়া আর টুঙ্গিপাড়া নিয়ে ওনার আসন যেখানে উনি এমপি হয়েছিলেন, নিজ উপজেলায় ভোটে পিছিয়ে হয়েছিলেন, কোটালীপাড়া হিন্দু অধ্যুষিত ভোটে উনি হয়েছিলেন। এবং ওনার কোটালীপাড়া 2017 সালে ইসকনের অনুষ্ঠানে কোটালীপাড়া তৎকালীন ওসি লাথি মেরে ভাঙচুর করছে। তারপরের দিন গোবিন্দ পরমাণিকের নেতৃত্বে হিন্দু মহাজোট মানববন্ধন ডাকছিল, সেখানে ইসকনের লোকজন উপস্থিত হওয়ার কথা ছিল, ইসকনের লোকজন এভাবে উপস্থিত হয় নাই। তারপর কোটালীপাড়া নিখিল তালুকদার নাম করে একটা লোকরে পুলিশ লাথি মেরে ফেলছে তাস খেলাকে কেন্দ্র করে, তখন হিন্দুরা কোনো আন্দোলনে যায় নাই। 2009 সালের থেকে হাসিনার ক্ষমতার পর্যন্ত যেগুলো ঘটনাগুলো ঘটছে, 2012 সালে একসঙ্গে 25,000 লোক আক্রমণ করছে রামু এবং উখিয়া, টার্গেট সব হিন্দু মন্দির, তারপরেও হিন্দুরা কোনো আন্দোলনে যায় নাই। সুনামগঞ্জের সাল্লা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, 2020 সালে কুমিল্লার কোরবানপুর, তখন লংদু, খুলনার রূপসা শিয়ালী, যশোরের অভয়নগরের মালোপাড়া, 2021 সালে কুমিল্লা, রংপুর, চাঁদপুর, নোয়াখালী। এগুলো তো আপনি আগের কথা বর্ণনা করছেন দাদা, আপনি আগের কথা বলছেন, কিন্তু এখন বলেনি ধ্বংস হয়ে গেছে। ইসকনের এক সাধুরে নোয়াখালীর মন্দিরে মেরে পুকুরে ভাসায় রাখছে। কই তখন তো আন্দোলন এরকম আমরা দেখি নাই। এবার কি ঘটে গেল যে আন্দোলন করতে হবে? আর ওই চিন্ময়কে বারবার ইসকন বলে মিডিয়া তাকে ইসকন বলতেছে কোনো হীন উদ্দেশ্যে। এটা খুব দুঃখের একটা বিষয়। চিন্ময় ইসকন থেকে বহিষ্কৃত। ইসকনের ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস তার কাছে শিশু এবং নারী নিরাপদ না বিদায় তাকে বহিষ্কার করছে। এবং তারপরে অন্যান্য সাংগঠনিক কাজ মানে যে ইসকনের সাথে সামঞ্জস্য না বিদায় ইসকন কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করছে। এই জন্য সে ইসকনের থেকে বহিষ্কৃত। সে ঢাকায় এসে ইসকনের মন্দিরে থাকতে পারে না। চট্টগ্রাম ইসকন মন্দিরে কিছু অসাধু লোকের সহায়তায় থাকে, তাকে মন্দিরে প্রবেশ নিষেধ। 2 নম্বর কথা হচ্ছে
2022 সালে 154 জন সংখ্যালঘু লোক মারা যায়, কিন্তু 2023 সালে সেটাকে পুঁজি করে মার্কিন কংগ্রেসম্যানরা চিঠি লিখে জো বাইডেনের কাছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপদ নয়। সেই চিঠির জবাব দিছিল ওই লীলারা চিন্ময়ীরা মিলে ওই গং, যে বাংলাদেশে হিন্দুরা সুখে আছে। 2154 জন হিন্দু মারা গেলে সুখে থাকলে ট্রাম্পের চিঠি লেখার পাওয়ার আগে কে দিছে? ও কি রাইট রাখে? মূল ইস্কন লেখে না, ও চট্টগ্রাম থেকে লেখে। আর এখন বলে সবই গেল, আর তখন বলে কিছু হয় নাই। এই ভণ্ডামি বাদ দিতে হবে। এই ভণ্ডামির কারণে আমরা হিন্দুরা ধ্বংস হয়ে যাচ্ছে। হিন্দুরা কখনো যোগ্য নেতা পায় নাই। তৎকালীন করমচাঁদ নেহারু আমাদের হিন্দুদের ওইভাবে নেতা ছিল না। আর এখন তার ওই লম্পট মম্পট এই যে শিশু নিরাপদ না, তাদেরকে আমরা মাথায় তুলে নাচি, আমাদের ধ্বংস আমরা ডাকে আনতেছি। আমরাই সবচেয়ে অযোগ্য হিন্দুরা। আর উনি ইসকন বারবার বলা হচ্ছে, বিশ্ব মিডিয়া অনেক ইসকন দেখাইছে, ঠিক আছে, কিন্তু মূলত উনি ইসকন থেকে বহিষ্কৃত। ইসকন একটা ইস্যুজ, ইসকনটাকে ইস্যু করে বাংলাদেশটাকে বিভিন্ন মানে ভৌগোলিক কারণে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায়, আমাদের গুরুত্বপূর্ণ একটা অবস্থান। সেই ভৌগোলিক কারণে আমাদের দেশের প্রতি অনেকের ব্যবসা বাণিজ্য বিভিন্ন কারণে ক্ষমতা আধিপত্য দেখানোর জন্য টার্গেট থাকতে পারে। সেটাকে ইস্যু করে আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য ওনাকে কোনো পক্ষ মাঠে নামাইছে। এর জন্য হঠাৎ করে এত বড় বড় মানে এত কিছু দেশে ঘটলো বিগত 15টা বছরে, কোনো কিছু হলো না। আর এবার কেমন উল্লেখযোগ্য তেমন কিছু হয় না, একটা গণঅভ্যুত্থানে পরে এগুলো হয়। বিশেষ করে 14, 18, 2024 যে নির্বাচনগুলো আওয়ামী লীগ কারা করছে, 2024 নির্বাচনে এই কি বলে যে 24 যে নির্বাচনটা পরে ঝিনাইদহ পূজা কমিটির সেক্রেটারি পিটে মারি ফেলছে আওয়ামী লীগেরা। তখন তো বিএনপি নির্বাচন করে নাই, কার দোষ দেবেন? আমার বাড়ি বাগেরহাটে, সেখান থেকে মেরে নাম কি হয় ওই মোংলা রামপাল 100 লোক ঢাকায় এসে কান্নাকাটি করছে মুক্তিযোদ্ধা সহ। ইদ্রিস ইসদার উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সাবেক উপজেলার চেয়ারম্যান, 9 ভাই 6 ভাই মুক্তিযোদ্ধা, সে এসে কান্নাকাটি করছে যে আমি হিন্দুদের নিরাপত্তা দিতে পারছি না। হিন্দুদের বাড়ির সামনে মাইক লাগাইয়া বলছে, এ মালাউন এ চালা বেরো। আওয়ামী লীগের লোকজনরা বলছে, আপনাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিউজ করছে, আমার কাছে নিউজ আছে, আমি এখনই আপনাদের দেখাতে পারবো মোবাইলে। কই তখন তো বিএনপি নির্বাচনে আসে নাই। তাহলে আমরা এই 15 বছর এত কিছু ঘটে গেল, তখন কোনো সমস্যা হলো না, এখন সব সমস্যা হয়ে গেল। এখন গোলা জলে মাছ শিকার করার জন্য ওগুলো নামছে। 91 সালে শেখ হাসিনা 80 আসন পাইছিল, 2001 সালে 60 আসন পাইছিল। এগুলো মানে মানে এই হিন্দু অধ্যুষিত এলাকাগুলো, বিপদে ওনার সময় হিন্দুরা ছাড়া কেউ থাকে না। এবার হিন্দুদের গানে ঢুকতে চাচ্ছে, এবং তাই জন্য ব্যবহৃত হচ্ছে। এদের অর্থদাতা, উস্কানিদাতা, ইন্ধনদাতা সব খুঁজে বের করে আইনের আওতায় ওইভাবে সাহস পায় ওই সন্ত্রাসী পরে করার, ওই যৌথমানি করে অ্যাসিড নিক্ষেপ করার। আর ফেসবুকে তোরা চলে আয়, ওই যে শাহবাগে চলে আয়, তোরা ডিবি কার্যালয়ে চলে, এরা কারা? দিন শেষে এদের রেজাল্টটা কি? এই যে একটা লোক মারা গেল, এখন যে সাম্প্রতিক দাঙ্গা হলে এই দায় কে নেবে? এবং দাঙ্গা হলে সাধারণ মানুষ মারা যায়, এবং যারা দূরে যে মিডিয়া যারা মানে ভাইলেন্স করতেছে, বিভিন্ন ফেসবুকে পোস্ট করছে, ওরা দেখেন কেউ মাঠে যায় না। তোরা বলে তোরা ডিবিতে আয়, ওরা কিন্তু ডিবি অফিসে যায় না, শাহবাগে আয়, ওরা যায় না। এগুলো করতেছে। এর উদ্দেশ্য আছে এদের মানে সরকারের সব এজেন্সি গুলো মিলে এদেরকে খুঁজে বের করে দেশটাকে শান্ত করার দরকার। আর এই হত্যাকারীদের সরকারের সর্বোচ্চ মানে গুরুত্ব দিয়া তদন্ত করে কারা হত্যাতে জড়িত তাদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় আনতে হবে। আর এই যে সে ইসকনের যে পতাকার বিষয়টা, ইসকনের পতাকা বিষয়টা, ওটা ইসকনের কোনো পতাকা নাই, ওটা গেরুয়া পতাকা, হিন্দুরা বিভিন্ন লাগাইতে পারে। আর আমার চিন্ময় তো পতাকা নিজে লাগাই নাই, দিদি বলি চিন্ময় লাগাই নাই। আর যারা লাগাইছে তারা ওটা ইন্টেনশনালি লাগাই নাই, ওটা অপরাধ হবে কিনা, কোনটা উপরে কোনটা নিচে, ওরা হুতাশে লাগাইছে। এইটা নর্মাল বিষয়। ওনাকে অ্যারেস্ট হয়েছে, জামিন করানোর জন্য সুন্দর পন্থা ছিল, কোর্টে যাইতে পারতো, কিন্তু ওনাকে জামিন না দিয়ে জোর করে সিনাই নিতে হবে, এটা তো দেশের কোনো আইন হতে পারে না, যেহেতু এটা আইনের বিষয়। ওখানে তো রাস্তা দিয়ে কোনো পক্ষ তুলে নিয়ে যাচ্ছে না যে সেখানে শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। এখানে তো ল আছে, 51 জন উকিল দাঁড়াইছে, কালকে আরো উকিল দাঁড়াক, তারা সেখানে ডিফেন্স করুক, তারা স্টাডি করুক কোন আইনের জামিন করানো যায়, নর্মাল বিষয়। আমি একটা মামলা খেয়েছিলাম, আমার উপরে ডিফেন্স করে আমাকে নিয়ে দাদা শুনবো আপনার কাছে।